গল্পটি হচ্ছে এমন এক পরিবারের যারা দুর্ঘটনাবশত সুপার পাওয়ারের অধিকারী হয়ে যায়। বলতে গেলে পরিবারের প্রত্যেকটা সদস্যই এখন সুপার হিরো। কেউ সুপারম্যানের মতো আকাশে উড়তে পারে, কারো শক্তি 1000 গুণ বেড়ে যায়, কেউ বা হলোম্যানের মতো অদৃশ্য হওয়ার ক্ষমতা পেয়ে যায় এবং তারা বিভিন্ন মজার কাণ্ডকীর্তি করে বেড়ায়। কিন্তু গল্পের প্রধান চরিত্র জ্যাং, সে এই পরিবারের একজন সদস্য হলেও কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে আসলে সে কোন ধরনের সুপার পাওয়ারের অধিকারী হয়েছে। এখানে সে আমাদেরকে তার লাইফ স্টোরি বলতে শুরু করে। সে বলে, বর্তমানে পেশায় আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আমার জন্ম হয়েছিল কাইশেক নামক বরফে ঢাকা এক প্রত্যন্ত অঞ্চলে। মূলত আমার দাদা মিস্টার কিম ছিলেন একজন আর্মি অফিসার। তাকে এই অঞ্চলে পোস্টিং করা হয়েছিল এবং তারপর থেকে তিনি এখানেই থেকে যান। আর বর্তমানে তিনি এখন রিটায়ার্ড হয়েছেন, কিন্তু এখনো তার রাগ একটুও কমেনি। তিনি অল্পতেই রেগে যান এবং আমার বাবা মিস্টার সান সবসময় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। তার আর কোনো কাজ নেই। আর এ হচ্ছে আমার বড় বোন, যার নাম মায়া। সে নিজেকে সুন্দরী কোনো এক অ্যাঞ্জেল বা পরী মনে করে, কিন্তু আসলে সে দেখতে এতটাও ভালো নয়। আমরা বুঝতে পারি সব মিলিয়ে জ্যাংয়ের পরিবারটা হচ্ছে চলন্ত ট্রেনের মতো, আর সেই ট্রেন ভুল পথে যাচ্ছিল। বহু চেষ্টা করেও সে তাদের কোনো পরিবর্তন আনতে পারেনি। এরপর জ্যাং হাল ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে আসে এবং এই নতুন শহরে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করে। কয়েক বছর পরিশ্রম করার পর সে হাইপে নামক একটি অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলে। এই অ্যাপটার মাধ্যমে মানি ট্রানজ্যাকশন করা হয়, অর্থাৎ অ্যাপটা ছিল নগদ বা পেটিএম এর মতো। মিস্টার ট্যাং নামের এক বিজনেসম্যান তার এই অ্যাপটাকে পছন্দ করে ফেলে এবং তাকে একটা মিটিং এর জন্য অফিসে আসতে বলে। জ্যাং মিটিং এর জন্য মিস্টার ট্যাং এর অফিসে ঢুকতেই খুবই অবাক হয়ে যায়, কারণ অফিসটা বাহির থেকে একদম স্বাভাবিক দেখালেও এটা ভেতর থেকে একদম গ্রামীণ পরিবেশের মতো তৈরি করা হয়েছিল। কয়েকটা ছোট রোবট সেখানে ঘোরাঘুরি করছিল। জ্যাংকে দেখে সেই রোবটগুলো তাকে স্বাগতম জানায়। এরপর জ্যাং অফিস রুমে প্রবেশ করে দেখতে পায় পুরো রুমটাই পুরনো দিনের ঘরবাড়ির মতো তৈরি করা হয়েছে। আসলে মিস্টার ট্যাং সংস্কৃতিকে অনেক বেশি শ্রদ্ধা করে, তাই সে এরকম ডিজাইন তৈরি করিয়েছে। এরপর দেখানো হয় ট্যাং সুস্বাদু খাবার তৈরি করে সেটা জ্যাংকে পরিবেশন করছে। জ্যাং তাকে ধন্যবাদ জানায় মিটিং এ ডাকার জন্য। ট্যাং তাকে বলে, হাইপে নামক এই অ্যাপটা আমার খুব পছন্দ হয়েছে। এই অ্যাপে আমি ইনভেস্ট করতে চাই। তুমি নিজের একটা সফটওয়্যার কোম্পানি খুলতে পারবে সেই টাকা দিয়ে, কিন্তু শর্ত হলো প্রফিট থেকে 20% আমাকে দিতে হবে। জ্যাং তার এই অফার শুনে প্রচন্ড খুশি হয়, কারণ সে এরকমই একজন ইনভেস্টরকে খুঁজছিল। তাই সে সাথে সাথেই মিস্টার ট্যাং এর অফারে রাজি হয়। ঠিক সেই মুহূর্তেই তার একটা ফোন কল আসে এবং সে জানতে পারে তার দাদা আর জীবিত নেই। এই শুনে জ্যাং অনেক বেশি দুঃখী হয়ে যায়। এরপর দেখানো হয় জ্যাং বহু বছর পর তার বাড়ি ফিরে যাচ্ছে। তার দাদার শেষ বিদায়ের অনুষ্ঠানে তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তার বাড়িটা ছিল বরফে ঢাকা এক প্রত্যন্ত অঞ্চলে। আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি বা দোকান নেই। জ্যাং তার ঘরে প্রবেশ করতেই যাবে, তখনই আবার দুজন লোক দৌড়ে সেই ঘর থেকে বের হয়ে আসে। সান আর মায়া সেই লোকগুলোকে মারধর করছিল। একটা বাচ্চা মেয়েও বেরিয়ে আসে তাদেরকে মারধর করতে। তার নাম হচ্ছে লিলি। সান তাকে দত্তক নিয়েছিল, অর্থাৎ সে হচ্ছে জ্যাং এর ছোট বোন। জ্যাং তাদেরকে কোনো রকমে থামিয়ে পুরো ঘটনা শুনতে চায়। তারা জানায় এই দুজনকে আনা হয়েছিল মিস্টার কিমের কফিনের নাম খোদাই করানোর জন্য, কিন্তু ভুল করে তারা সেই কফিনে জ্যাং এর বাবার নাম লিখে ফেলেছে। এর জন্যই তারা এই দুজনকে এভাবে মারধর করছিল। তাই তাদেরকে কোনো টাকা পয়সাও দেয়া হবে না। সবকিছু শুনে জ্যাং লোকগুলোর টাকা পরিশোধ করে দেয়। আসলে সে কোনো ধরনের ঝামেলা পছন্দ করত না। এদিকে জ্যাং এর মানিব্যাগে টাকা দেখে সান টাকাগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে বলে, তুমি শহরে গিয়ে অনেক টাকা কামিয়েছ, এগুলো আমার লাগবে। কিন্তু বেচারা বরফে স্লিপ কেটে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে বসে। সেই গাড়িটা ছিল ওই এলাকার চেয়ারম্যান, যার নাম হচ্ছে চই। এরপর দেখানো হয় চই খুবই স্টাইলিশ ভাবে সেই দামি গাড়ি থেকে বের হচ্ছে, কিন্তু তারাও বরফে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কোনো রকমে সে নিজেকে সামলিয়ে জ্যাং এর সাথে পরিচিত হয়। সে জানায় মিস্টার কিম তাদের শহরে এসে অনেক ভালো কাজ করেছে, তাই সে তাকে খুব শ্রদ্ধা করত। কিন্তু আসলে সে মিথ্যে কথা বলছিল। চই তার সাথে করে কয়েকজন মিউজিশিয়ানদেরকেও নিয়ে এসেছিল। তারা সেই শহরের রীতি অনুযায়ী কিমকে শেষ বিদায় জানায়। চই তারপর ঘরে এসে কান্নার অভিনয় করতে থাকে আর সানকে জিজ্ঞেস করে কিম মারা গিয়েছিল কিভাবে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিম রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজন বখাটে ছেলে তার পকেট থেকে মানি ব্যাগ চুরি করে নিয়েছে। এতে কিম তাদের সাথে অতিরিক্ত মাত্রায় রাগারাগি করতে থাকে। তার রাগ এত বেশি বৃদ্ধি পেয়েছিল যে এক পর্যায়ে তার হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু ঘটে। অর্থাৎ
অর্থাৎ মিস্টার কিম আসলে রাগের কারণেই মারা গিয়েছিল। কিমকে তাদের বাড়ির বেসমেন্টে দাফন করে দেওয়া হয়। এরপরেই চুই এসে জ্যাংকে বলতে থাকে সে তার হাইপে নামক অ্যাপ সম্পর্কে জেনেছে। তার মতে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ এবং সে চায় জ্যাং তার অ্যাপটা যেন চুইয়ের কাছে বিক্রি করে দেয়। কিন্তু জ্যাং তাকে বলে আমি সকালেই একজনের কাছে অ্যাপটা বিক্রি করে দিয়েছি, এছাড়া এটা দিয়ে আপনি কি করবেন? এই প্রশ্নের উত্তরে চুই সব সত্য কথা তাকে জানিয়ে দেয়। আসলে সে মানি লন্ডারিং করত, অর্থাৎ সে বড় বড় বিজনেসম্যানদের কালো টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে জমা করে, তারপর সেগুলো সাদা টাকায় রূপান্তর করে ফেলে। আর জ্যাংয়ের তৈরি করা হাইপের মাধ্যমে এই দুর্নীতির কাজ আরো বেশি সহজ হয়ে যাবে। এসব জানার পর জ্যাং কোনোভাবেই তার অ্যাপ চুইয়ের কাছে বিক্রি করতে চায় না, কিন্তু চুই তাকে মেরে ফেলার ভয় দেখায় এবং তাকে ভাবার জন্য একদিনের সময় দেয়। এরপর জ্যাং ঘরে এসে চিন্তা করতে থাকে। সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। এদিকে সান তাকে বলতে থাকে তোমার ল্যাপটপের ব্যাগটা খুব সুন্দর, মনে হচ্ছে অনেক টাকা পয়সা কামিয়েছো শহরে, আমরাও এখানে নিজেদের মতো বেশ ভালোই আছি। এসব কথায় জ্যাং তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। সে বলে আমি রাতের খাবার খেয়েই শহরে ফিরে যাব। কিন্তু ডিনার করতে বসলে মায়া তাকে বলে তোমার জন্য ডিনার তৈরি করতে ভুলে গিয়েছি। তাই জ্যাং না খেয়েই চলে যেতে থাকে। কিন্তু সান আবার তার ব্যাগটা লুকিয়ে ফেলে, কারণ জ্যাং দীর্ঘ 7 বছর পর বাড়ি ফিরে এসেছিল। সে জ্যাংকে আরো কিছুদিন থাকতে বলছিল। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই মহাকাশ থেকে একটা বিশাল উল্কাপিণ্ড তাদের ঘরে এসে পড়ে। সবাই দ্রুত বেসমেন্টে এসে দেখে কিমের বডিটা কফিন থেকে বেরিয়ে গিয়েছে। তারা সেই বডিটা সোফায় রেখে দেয়। আগামীকাল সকালে আবারও তাকে সমাধিত করা হবে। এরপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ওই উল্কাপিণ্ড থেকে ধোঁয়া বের হতে থাকে, আর সেই ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া সবার বডিতে প্রবেশ করে। এরপর দিন সকালবেলা জ্যাং ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। হঠাৎ পেছনে তাকিয়ে দেখতে পায় তার দাদা জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই দেখে জ্যাং নিজের চোখে বিশ্বাস করতে পারে না। দ্রুত সে সবাইকে ঘুম থেকে উঠিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। তারাও কিমকে জীবিত অবস্থায় দেখে একদম হতবাক হয়ে গিয়েছিল। সান ইমোশনাল হয়ে তার বাবাকে জড়িয়ে ধরতে গেলে কিম তার গালে চর মেরে বসে। সে বলতে থাকে আমি পরকালে ভালোই ছিলাম, আমাকে আবারও জীবিত করেছে কে? এসব বলে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যাচ্ছিল। আসলে সামান্য রাগের কারণে তার মৃত্যু হয়েছিল। এই বিষয়টা তার জন্য অনেক বেশি অসম্মানের ছিল। তাই সে আবারও পরকালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরকালে ফিরে যেতে হলে তাকে সুইসাইড করতে হবে। তাই সে তাদের ব্যালকনিতে উঠে পড়ে, আর সেখান থেকে ঝাঁপ দিয়ে বসলে পেছন থেকে মায়া তার একটা পা ধরে ফেলে। তখনই সবাই আরো বেশি অবাক হয়ে যায়, কারণ মায়া নিচে না পড়ে বাতাসেই উড়ছিল। এদিকে কিম যতবার মারা যাচ্ছিল ততবারই আবারও জীবিত হয়ে যায়। অপরদিকে জ্যাং দেখে তার বাবা অদৃশ্য হয়ে গিয়েছে। এই দেখে সে অজ্ঞান হয়ে যায়। সান নিজেও তার এই অবস্থা দেখে মাটিতে শুয়ে পড়ে। এদিকে লিলিও অনেক বেশি শক্তির অধিকারী হয়ে যায়। আসলে ওই ধোঁয়ার কারণে তারা সবাই কোনো না কোনো সুপার পাওয়ার অর্জন করেছিল। জ্যাং ঘরে এসে তার চোখের ইশারায় একটা চিকেন ফ্রাই উঠানোর চেষ্টা করে। আসলে সে ট্রাই করে দেখছিল যে সে কোন ধরনের সুপার পাওয়ার অর্জন করেছে। প্রথমবার সেই চিকেনটা প্লেট থেকে উঠে দাঁড়িয়ে যায়। জ্যাং মনে করে তার চোখের ইশারায় কাজ হয়েছে, কিন্তু চিকেনটা আসলে তার বাবা অদৃশ্য হয়ে ধরে রেখেছিল। জ্যাং তারপর রাগ করে এয়ারপোর্টের দিকে রওনা হয়, কিন্তু সে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরেই সানদের সব অলৌকিক শক্তি চলে যায়। জ্যাং এয়ারপোর্টে এসে তার পাসপোর্ট জমা দিলে রিসিপশনিস্ট সেটা ড্রয়ারে রেখে দেয়। এদিকে জ্যাং দেখে দুজন পুলিশ তাকে ধরার জন্য আসছে। আসলে সে যাতে এই শহর ছেড়ে যেতে না পারে তাই চুই আগেই এয়ারপোর্টে লোকজন সেট করে রেখেছিল। জ্যাং সেই পুলিশদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটা টেবিলে গিয়ে বসে পড়ে। সেখানে তার পরিচয় হয় মিন নামের একটা মেয়ের সাথে। সে একজন প্রাইভেট ডিটেকটিভ বা গোয়েন্দা, আর চুই যে তাকে ডিস্টার্ব করেছিল সেটা মিন জানতো। তখনই আবার সেখানে সান তার মেয়েদের নিয়ে হাজির হয়, আর জ্যাংকে বলতে থাকে এখনই আমাদের সাথে বাড়িতে চলো, তুমি চলে আসার পর থেকেই আমাদের সুপার পাওয়ার কাজ করছে না। কিন্তু জ্যাং কোনো কথাই শুনতে চায় না। সে রাগান্বিত হয়ে চলে যেতে চাইলে সান তার মাথায় আঘাত করে বসে। এরপর দেখানো হয় জ্যাং আর মিনকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মিন বসে বসে দেখছিল কে কোন সুপার পাওয়ারের অধিকারী হয়েছে। এদিকে লিলি আবার মিনকে তেমন পছন্দ করে না, কারণ সে তার ভাইয়ের সাথে একটু ক্লোজ হয়ে বসেছিল। অপরদিকে কিম এখনো আত্মহত্যার জন্য চেষ্টা করে যাচ্ছে। সে একটা বন্দুকের সাহায্যে নিজেকেই গুলি করে বসে, কিন্তু জ্যাং তার কাছাকাছি থাকায় এবারও সে মারা যায় না। এসব কিছু দেখে মিন অনেক বেশি অবাক হয়ে যায়, আর জ্যাংকে জিজ্ঞেস করে তার কোন ধরনের সুপার পাওয়ার রয়েছে। জ্যাং মন খারাপ করে উত্তর দেয় যে তার কোনো সুপার পাওয়ার নেই, তবে সে যদি তার পরিবারের কাছাকাছি না থাকে
থাকে তাহলে কারোর সুপার পাওয়ারই কাজ করবে না। মূলত এটাই তার পাওয়ার। তারপর দেখানো হয় জ্যাং অনেক বেশি টেনশন করছে, কারণ চুই মাত্র একদিনের সময় দিয়েছিল তাকে। কিম তার এই টেনশনের ব্যাপারে জানতে পেরে বলে ওঠে, আমি একজনকে চিনি, সে আমাকে অনেক বেশি শ্রদ্ধা করে, তোমার সব ধরনের সমস্যা সে সমাধান করে দিতে পারবে। এই বলে কিম তাদের সবাইকে নিয়ে চুইয়ের অফিসে চলে আসে আর চুইকে বলতে থাকে, আমার নাতিকে কোনো এক খারাপ লোক হুমকি দিয়েছে, তুমি তাকে সাবধান করে দিবে। আসলে সে পুরো বিষয়টা ভালোভাবে না জেনেই চুইয়ের সামনেই চুইকে গালমন্দ করতে শুরু করে। এক পর্যায়ে চুই বলে ওঠে, মিস্টার কিম, আপনার নাতিকে যে হুমকি দিয়েছে সেই লোকটা আর কেউ নয়, সেটা আমি নিজেই। সবাই তার কথা শুনে হাসতে থাকে। তারা ভাবছিল চুই হয়তো মজা করছে, কিন্তু চুই তাদের সব প্রমাণ দিয়ে দেয় আর সেই অ্যাপটা তার কেন লাগবে সেটাও জানায়। সবকিছু বুঝতে পেরে কিম এবং বাকি সবাই অজুহাত দেখিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। বেচারা জ্যাং একাই ফেসে গেল। এদিকে চুই রাগান্বিত হয়ে জ্যাংকে মারধর করতে এগিয়ে আসলে জ্যাং ভয়ে বলে ওঠে, আমার অ্যাপে একটা সমস্যা রয়েছে, সেটা ঠিক করতেই শহরে যাচ্ছিলাম। চুইয়ের অ্যাসিস্ট্যান্ট মিস্টার কেফু এসে বলে, জ্যাং সত্য কথা বলছে, আমিও চেক করে দেখেছি অ্যাপের মধ্যে সত্যি একটা সমস্যা রয়েছে। এই শুনে চুই একটু শান্ত হয়। সে তার পাসপোর্ট ফিরিয়ে দেয় এবং আরো 3 দিনের সময় দিয়ে বলে, অ্যাপের সমস্যাটা ঠিক করে দ্রুত আমাকে পাঠিয়ে দাও। এরপর জ্যাং এক জায়গায় মন খারাপ করে বসেছিল। তখন মিন তার সাথে দেখা করতে আসে। জ্যাং তার কাছে সাহায্য চায়। মিন তাকে একটা আইডিয়া দেয় আর বলে, যদি কোনোভাবে চুইয়ের হার্ড ডিস্কটা চুরি করা যায় তাহলেই প্রমাণ সহ পুলিশের কাছে কমপ্লেন করা যাবে। জ্যাং বলে, চুই তার হার্ড ডিস্কটা অফিস রুমের একটা সিন্দুকের মধ্যে রাখে, সাধারণ কারোর পক্ষে সেটা চুরি করা অসম্ভব, কিন্তু আমার ফ্যামিলির সুপার পাওয়ার কাজে লাগিয়ে সেটা খুব সহজেই চুরি করা যাবে। এরপরেই সে বাড়িতে ফিরে তার পরিবারের জন্য সুস্বাদু খাবার রান্না করে এবং সেগুলো ডাইনিং টেবিলে পরিবেশন করতে থাকে। এরপরেই একটা সুন্দর গান গেয়ে তাদের মন জয় করার চেষ্টা করছিল জ্যাং, যাতে তারা চুইয়ের অফিসে চুরি করতে রাজি হয়। কিন্তু সান স্পষ্ট জানিয়ে দেয় সে এই কাজ করতে পারবে না। চুই খুবই খারাপ একজন মানুষ, এই কাজে অনেক বেশি রিস্ক আছে। এই নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। কিম তখন বলে ওঠে, জ্যাং তার একটা ইচ্ছা পূরণ করলে সে তাকে সাহায্য করবে। কিম আসলে ওই দুজন বখাটে ছেলেকে শাস্তি দিতে চাইছিল, যাদের কারণে তার মৃত্যু হয়েছিল। জ্যাং তার এই শর্তে রাজি হয়। এই শুনে লিলি এবং মায়া বলে তাদেরও শর্ত আছে, তারা তাদের শর্ত কাগজে লিখে দেয়। এদিকে সান বলে সে তার ইচ্ছেটা অন্য এক সময় শেয়ার করবে, এখন নয়। জ্যাং তারপর সোজা মিনের বাড়িতে চলে যায়। কিভাবে কি করবে সেটা প্ল্যান করতে হবে তাদের। আসলে চুইয়ের সাথে মিনের ব্যক্তিগত একটা শত্রুতা আছে। তার বাবা মিস্টার বব 20 বছর আগে এই শহরের চেয়ারম্যান ছিল, আর এই চুই তার বাবাকে হত্যা করেছিল। আসলে 20 বছর আগে মিস্টার বব এই শহরে ভালোর জন্য একটা নতুন উদ্যোগ নিয়েছিল, কিন্তু চুই সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে ববের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সবাই ববকে মারতে চলে এসেছিল। বব তার ছোট্ট মেয়ে মিনকে একজনের কোলে তুলে দেয়। অপরদিকে চুই ঘরে ঢুকে একটা বন্দুক বের করে আর ববকে হত্যা করে ফেলে। কিন্তু লোকজনকে জানানো হয় বব খারাপ কাজ করে লজ্জা পাচ্ছিল, তাই সে নিজেই আত্মহত্যা করেছে। এই ঘটনা শুনে জ্যাং বলে চুইকে অবশ্যই শাস্তি পেতে হবে। তারপর মিন তার আধুনিক কম্পিউটারগুলো জ্যাংকে দেখায়। হাইপে অ্যাপের সমস্যাটা জ্যাং এখান থেকেই সমাধান করে ফেলতে পারবে। জ্যাং তাকে বলে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, এই সমস্যাটা ঠিক করতে অনেক সময় লাগবে। কিন্তু মিন বলে, তুমি কাজ করতে থাকো, আমার সমস্যা হবে না। আসলে আমিও একটু প্রোগ্রামিং শিখেছি, তোমাকে সাহায্য করতে পারবো। তারপর দুজন মিলে সারা রাত পরিশ্রম করে অ্যাপের সমস্যাটা ঠিক করে ফেলে। এরপর দিন সকালবেলা অ্যাপটাকে একটা পেন ড্রাইভে ট্রান্সফার করে নেওয়া হয়। জ্যাং অনেক গর্ব করে বলে, এই অ্যাপটা পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারবে, এটা আমার শ্রেষ্ঠ কাজ। এই অ্যাপটা সর্বপ্রথম যাতে কাইশেক শহরেই লঞ্চ করা হয়, এই জন্য মিন তাকে রিকোয়েস্ট করে। এটা করলে মিনের অনেক ভালো লাগবে। জ্যাং তাকে বলে, অবশ্যই তোমার কথা রাখবো, এটা কাইশেক শহর থেকেই প্রথমে লঞ্চ করব। এই শুনে মিন খুশি হয়ে তাকে একটা কিস করে বসে। ঠিক সেই মুহূর্তেই কিম তাকে ফোন করে জানায় সেই বখাটে দুজনকে পাওয়া গিয়েছে। এই শুনে জ্যাং দ্রুত তাদেরকে ধরতে চলে আসে। ছেলেগুলো কোথা থেকে যেন একটা হ্যান্ডব্যাগ চুরি করে রাস্তা দিয়ে যাচ্ছিল। জ্যাং আবার সেটা দেখে ফেলে এবং কৌশলে তার নিজের পকেটেই হ্যান্ডব্যাগটা ঢুকিয়ে নেয়। এরপর তারা দুজন জ্যাংকে ধরার জন্য দৌড়াতে থাকে। জ্যাং তাদেরকে একটা জায়গায় নিয়ে আসলে দেখা যায় সেখানে আগে থেকেই লিলি, মায়া আর সান অপেক্ষা করছে। তারপর সবাই মিলে যে যার সুপার পাওয়ার ব্যবহার করে ছেলেগুলোকে মারধর করতে থাকে। মিস্টার কিম সেখানে আসলে ছেলেগুলো অনেক বেশি ভয় পেয়ে কান্না করতে শুরু করে। তারপর পুলিশে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়া হয়। অবশেষে কিম অনেক বেশি খুশি হয়, এখন সে আর আত্মহত্যা করতে চায় না। এরপর দেখানো হয় জ্যাং একটা সুন্দর
রেস্টুরেন্টে এসেছে লিলিকে নিয়ে। আসলে লিলির ইচ্ছে ছিল সে জ্যাং এর সাথে এক টেবিলে বসে খাবার খাবে। সানরাও সেই রেস্টুরেন্টে এসেছিল, কিন্তু তারা অন্য একটা টেবিলে বসে। একটু পরেই ঘোষণা দেয়া হয় আজকে একটা অদ্ভুত প্রতিযোগিতা হবে। যে ছেলেরা মেয়েদের চর খেয়ে টিকে থাকতে পারবে তাদেরকে সব খাবার ফ্রিতে দেয়া হবে। দেখানো হয় একটা মোটা সোটা আর শক্তিশালী মহিলা এক লোককে চর দিয়ে অজ্ঞান করে ফেলেছে। এদিকে লিলি বলে ওঠে সেও এই প্রতিযোগিতায় জ্যাং এর সাথে অংশগ্রহণ করবে, কিন্তু জ্যাং কোনোভাবেই রাজি হতে চাইছিল না। লিলি তাকে জোর করে স্টেজে নিয়ে যায়। এরপরেই সেই মহিলা তাকে এমন এক চর দেয় যে তার অবস্থার 12টা বেজে গিয়েছিল, কিন্তু তবুও সে কোনো রকমে টিকে থাকে। এদিকে আবার লিলি স্টেজে উঠে অন্য একটা ছেলেকে চর দিয়ে বসে, আর যেহেতু সে সুপার পাওয়ার পেয়েছিল তাই ছেলেটা চর খেয়ে জানালা ভেঙে রেস্টুরেন্টের বাইরে চলে যায়। এদিকে প্রতিযোগিতায় উইনার হওয়াতে মায়া সবকিছু একসাথে অর্ডার করে দেয়। এরপর দেখানো হয় লিলি তার অতীতের কথা জ্যাং এর সাথে শেয়ার করছে। তার আপনজন বলতে কেউ ছিল না, সে রাস্তায় ঘুরে বেড়াতো, আর এভাবে ঠান্ডায় বাহিরে থাকায় এক রাতে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখনই সান তাকে দেখতে পায় এবং তখন থেকেই সে নিজের মেয়ের মতো তাকে লালন পালন করতে থাকে। সেই থেকেই লিলির জীবনে এই মানুষগুলোই সব থেকে বেশি কাছের। সে বলে হয়তো তোমার কাছে এই ফ্যামিলিটা অদ্ভুত মনে হয়, অবশ্যই তোমার ধারণা ঠিক, আমরা পারফেক্ট নই, কিন্তু পারফেক্ট হওয়াই লাগবে এটাও গুরুত্বপূর্ণ নয়, একসাথে থেকে সুন্দর মুহূর্তগুলো এনজয় করাই গুরুত্বপূর্ণ। জ্যাং তার কথা শুনে পরিবারের গুরুত্ব কিছুটা হলেও বুঝতে পারে। এর পরের দিন তারা সবাই মায়ার ইচ্ছে পূরণ করতে একটা থিয়েটারে আসে। আসলে মায়া স্টেজ পারফর্ম করত, কিন্তু তার বস খুবই খারাপ একটা মানুষ। সে মায়াকে অনেক অপমান করে কথা বলতো। মায়া তার কাছে জানতে চায় আমি ভালো ডান্স করলেও আমাকে পেছনে রাখা হয়, অথচ যে ভালো করতে পারে না তাকে সামনে রাখেন, এরকম কেন? তার বস উত্তরে বলে তুমি তো আর অ্যাঞ্জেল না, এই মেয়েটা অ্যাঞ্জেলের মতো দেখতে, আর অডিয়েন্সরা স্টেজে বাজে চেহারার কাউকে দেখতে চায় না। এই বলে সে ওই মেয়েটাকে নিয়ে চলে যায়। এদিকে বাহির থেকে জ্যাংরা সবকিছু শুনে ফেলে। তারা মায়াকে বলতে থাকে তোমাকে এত অপমান করা হয়, তবুও এখানে কাজ করো কেন? মায়া কোনো উত্তর না দিয়ে স্টেজের দিকে চলে যায়। সান জ্যাংকে বলে মায়া ছোট থেকেই ডান্সার হওয়ার স্বপ্ন দেখত। সে বিভিন্ন জায়গায় গিয়ে নাচের প্রতিভা দেখিয়ে সম্মান অর্জন করতে চেয়েছিল, কিন্তু তুমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সংসার সামলাতে তার স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করতে হয়। এই শুনে জ্যাংয়ের মনে হতে থাকে মায়াকে তার সাহায্য করা উচিত, কিন্তু তার শো এর টিকিটগুলো সব বিক্রি হয়ে গিয়েছিল। মায়া যাতে তার সুপার পাওয়ার হারিয়ে না ফেলে তাই জ্যাং প্রথমে লিলিকে ক্যাফেতে আইসক্রিম দিয়ে বসিয়ে রাখে। এরপর সে সানকে কন্ট্রোল রুমে নিয়ে যায় আর কিমকে অন্য আরেকটা জায়গায় বসিয়ে দেয়, আর সে নিজে টয়লেটে গিয়ে বসে থাকে। এভাবে সেই বিল্ডিং এর চারদিকে 4 জন অবস্থান করছিল। মাঝখানের অংশটায় মায়া পারফর্ম করছিল। সে যখন স্টেজে ওঠে তখন সান কন্ট্রোল রুম থেকে লাইটিং চেঞ্জ করে মায়ার দিকে ফোকাস করে। এদিকে কন্ট্রোল রুমের গার্ড আচমকা তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। এরপর দেখানো হয় মায়া তার সুপার পাওয়ার কাজে লাগিয়ে সেই বাতাসে উড়ে বেড়াচ্ছে, আর দর্শকরা তাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল। এদিকে আবার এতক্ষণ যাবৎ টয়লেটে বসে থাকার ফলে ওয়েটিং এ থাকা কয়েকজন দরজা ভেঙে টয়লেটের ভিতরে ঢুকে পড়ে। জ্যাং তাদেরকে বলে আমার আর একটু সময় লাগবে। এই শুনে সবার মাথা খারাপ হয়ে যায়, তারা তাকে মারধর করতে শুরু করে। এদিকে মায়া একদম সফলভাবে তার পারফরমেন্সটা কমপ্লিট করে বাহিরে আসে। দর্শকরা সবাই তার অটোগ্রাফ নেয়ার জন্য দাঁড়িয়েছিল। এছাড়া সাংবাদিকরাও চলে এসেছিল। তার বসও তার সাথে ভালো আচরণ করে, আর এরপরের শোগুলোতে তাকেই মেইন ডান্সার হিসেবে রাখার কথা জানায়। এসব কিছু দেখে মায়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অবশেষে তার স্বপ্নটা পূরণ হয়েছে। সে খুশিতে লিলিকে জড়িয়ে ধরে নাচতে থাকে। তো এভাবেই সবার ইচ্ছে পূরণ হয়ে গেলে জ্যাং এবং মিন হার্ড ডিস্ক চুরির প্ল্যান শুরু করে। মিন দেখায় সে চুইয়ের অফিসের পুরো ডিটেলস কালেক্ট করে নিয়ে এসেছিল। আগামীকাল চুইয়ের অফিসে একটা পার্টি আছে। সেই পার্টির মধ্যেই চুইয়ের কাছ থেকে কোনো রকমে সেই সিন্দুকের চাবিটা চুরি করতে হবে। এর দায়িত্ব নেয় জ্যাং এবং সান। জ্যাং প্রথমে চুইকে কোনো রকমে ওয়াশরুমে পাঠাবে, এরপর সান সেই চাবিটা কেড়ে নেবে। কিম দায়িত্ব নেয় সিকিউরিটি গার্ডসদের মনোযোগ নষ্ট করার, আর মায়াকে বলা হয় সে যেন চুইয়ের অফিসে নজরদারি করতে থাকে। এদিকে লিলি তখন বলে এত প্ল্যানিং এর কি দরকার, আমি একাই সবাইকে মেরে হার্ড ডিস্ক নিয়ে আসতে পারবো, কিন্তু এই ছোট্ট মেয়েটার কথা কেউ গুরুত্ব দেয় না। এরপর আমরা দেখি সবাই সেই পার্টিতে চলে এসেছে। গতকালকের প্ল্যান অনুযায়ী যে যার পজিশনে গিয়ে অবস্থান নেয়, আর জ্যাং একটা
একটা বিশাল গিফট নিয়ে চুইয়ের সাথে দেখা করতে আসে। চুই তাকে দেখে অনেক খুশি হয়। এরপর সেই গিফট খুলে দেখতে পায় চুইয়ের মতো দেখতে একটা পুতুল বানিয়ে নিয়ে এসেছে। জেং আরো বলে, এই পুতুলের ভেতরে আমার অ্যাপের পেনড্রাইভটা উপহার হিসেবে রেখে দিয়েছি। কেফু সেটা বের করতে রুমে চলে যায়। এদিকে চুই আবার জেংকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সে তাকে একটা পোস্টার দেখিয়ে বলে, আজকে এই অ্যাপটাকে ঘোষণা দিয়ে লঞ্চ করব, আর এর সাথে তোমার নামটাও জড়িত থাকবে। এর মানে হচ্ছে জেংকেও সেই দুর্নীতির সাথে জড়িয়ে ফেলছে, তাই যে করেই হোক এই মিশন কমপ্লিট করতে হবে। সে চুইকে বলে, চলুন আমরা এই মুহূর্তটা স্মরণীয় করতে একটু ড্রিঙ্কস করি। চুই তার কথায় রাজি হয়ে একের পর এক ড্রিঙ্কস করতে শুরু করে। এক পর্যায়ে সে অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস খেয়ে মাতাল হয়ে যায় আর ফ্রেশ হতে ওয়াশরুমে আসে। সেখানেই সান অপেক্ষা করছিল অদৃশ্য হয়ে। সে যখন হাত ধোয়ার জন্য যায় তখন সান তার পকেট থেকে সিন্দুকের চাবিটা বের করার চেষ্টা করে, কিন্তু চুই তাতে বাধা দেয়। সে কাউকে দেখতে পারছিল না, অথচ তার হাত পা গুলো কেউ কন্ট্রোল করছিল। এই অবস্থা দেখে সে ভাবে সে হয়তো একটু বেশি মাতাল হয়ে গিয়েছে। সান তাকে দিয়ে মাইকেল জ্যাকসনের ডান্স দিতে শুরু করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ে। এরপর জেং এসে চাবিটা নিয়ে নেয়। এখন কিমের কাজ করার সময় হয়েছে। সে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় যাতে সিকিউরিটি গার্ডদের আকর্ষণ করা যায়, কিন্তু কেউ তার দিকে খেয়ালই করে না এবং জেং তাকে আবারও লাফ দিতে বলে। এভাবে কয়েকবার কিম উপর থেকে নিচে লাফ দিতে থাকে। জেং তারপর বলে, আমাদের বড় কিছু করতে হবে। সে কিমকে ইলেকট্রিক শক দেওয়ার প্ল্যান করে। কিম প্রথমে মানা করলেও জেং এর অনুরোধে সে স্টেজে উঠে যায় আর সবাইকে দেখিয়ে একটা ইলেকট্রিক তারে আঙুল দিয়ে বসে। স্বাভাবিকভাবে তার পুরো দেহে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, কিন্তু সবাই এটাকে ডিজে পার্টি মনে করে নাচতে থাকে। সিকিউরিটি গার্ডরাও এই নাচ গানে অংশ নেয়। এই সুযোগে জেং সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায় আর মায়াকে জিজ্ঞেস করে অফিস রুমটা ফাঁকা আছে কিনা। মায়া ভুল করে প্রথমে অন্য আরেকটা রুমে নজরদারি করছিল আর সেই রুমে থাকা দুজন তাকে দেখে তার উপর আক্রমণ করে বসে। এরপর মায়া কোনো রকমে অফিস রুমের পরিস্থিতি দেখতে জানালা দিয়ে উকি দেয়, কিন্তু এরপরেই তার ব্লুটুথ স্পিকার অফ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে জেং দ্রুত সেখানে ছুটে যায় আর দরজা খুলে দেখা যায় মায়াকে সেই রুমে বেঁধে রাখা হয়েছে। জেং দেখে সেই রুমে 20-25 জনের মতো বডিগার্ড ওই হার্ড ডিস্কের সিন্দুকটাকে পাহারা দিচ্ছে। তারা জেংকে মারধর করে নিচে পাঠিয়ে দেয়। সে তারপর লিলিকে অনুরোধ করতে থাকে বিষয়টা হ্যান্ডেল করার জন্য। লিলি ভাব নিয়ে বলে, আমি তো আগেই বলেছিলাম, আমার কথা কেউ শুনল না। এরপর দেখানো হয় সে একাই ওই বডিগার্ডদের মেরে একদম আহত করে ফেলেছে। সবাই মাটিতে পড়ে ব্যথায় চিৎকার করছিল। লিলি তারপর সিন্দুকের দরজা ভেঙে ওই হার্ড ডিস্কটাও নিয়ে নেয়। ওইদিকে চুই তখন অজ্ঞান হয়ে টয়লেটে পড়েছিল। এক সিকিউরিটি গার্ড তাকে ফোন করে সবকিছু জানিয়ে দিলে চুই দ্রুত তার অ্যাসিস্ট্যান্ট কেফুকে ফোন করে। সে আবার ওই বিশাল পুতুল থেকে পেন ড্রাইভ বের করতে করতেই ক্লান্ত হয়ে পড়েছিল। অফিস রুমের কথা জানতে পেরে চুই আর কেফু দ্রুত সেখানে ছুটে আসে আর দেখতে পায় দরজা ভেঙে তার হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। এই দেখে সে হতবাক হয়ে যায়। অপর দিকে জেংরা হার্ড ডিস্ক নিয়ে বাহিরে চলে আসে, কিন্তু তখনই জেং খেয়াল করে তার বাবা এখনো ভিতরেই আছে। দেখানো হয় সে পার্টির দামি দামি ড্রিঙ্কস খেয়ে একদম মাতাল হয়ে গিয়েছে। আর জেং যেহেতু একটু দূরে ছিল তাই সানের সুপার পাওয়ারও কাজ করছিল না। চুই সহ বাকি সবাই তাকে এই অবস্থায় দেখে ফেলে। ঠিক সেই মুহূর্তেই আবার জেংরা ভেতরে গিয়ে এদিক সেদিক ছুটতে থাকে। তাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। চুইয়ের বডিগার্ডরা জেংদের ধরার জন্য পুরো বিল্ডিং এ ছুটে বেড়াচ্ছিল। জেংরা এক একজন এক এক দিকে চলে যাওয়াতে তাদের সুপার পাওয়ার গুলো মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কিম, লিলি, মায়া আর সান কোনো রকমে বাহিরে চলে আসতে সক্ষম হয়, কিন্তু তারা আবার খেয়াল করে জেং এখনো বিল্ডিং এর ভেতরেই রয়েছে। তাই কিম সবাইকে নিয়ে আবারও বিল্ডিং এর ভেতরে যায় আর চুইকে বলতে থাকে তার নাতিকে যেন ছেড়ে দেয়া হয়। অপরদিকে জেং আবার তখন বাহিরে এসে মিনের সাথে দেখা করে। মিন তাকে জিজ্ঞেস করে বাকিরা কোথায়। জেং ব্লুটুথ স্পিকার অন করলে চুই অপর পাশ থেকে বলে ওঠে, তারা আমার কাছে, দ্রুত অ্যাপটা দিয়ে যাও, না হলে এদের মেরে ফেলা হবে। এই শুনে সে রাগান্বিত হয়ে বলতে থাকে, এই পরিবারটার জন্য আমি কোনো কাজে সফল হতে পারি না। বোকার মতো চুইয়ের কাছে ধরা দিতে গিয়েছে। মিন তখন তাকে পরামর্শ দেয় চুইয়ের কথা মতো তার হাইপে নামক অ্যাপটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু জ্যাং বলে ওঠে এই অ্যাপ আমার জীবনের সবকিছু, আর এটা আমি কিছুতেই দিতে পারবো না। মিন তাকে বলে পরিবারকে বাদ দিয়ে এই অ্যাপটাকে বেছে নিলে বাকি জীবনে খুশি থাকতে পারবে না। মিন তাকে আরো
বলে তুমি ভেতরে যাও, আমি তোমাকে রেস্কিউ করতে আসব। তার কথা মতো জ্যাং ভেতরে চলে যায়। চই তাকে আক্রমণ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই মিন তার বাইক নিয়ে সেখানে হাজির হয় আর হার্ড ডিস্কের সব ইনফরমেশন পুলিশদের কাছে সেন্ড করে দেয়। এরপর সে গান পয়েন্ট করে রাখে চইয়ের দিকে। এই সুযোগে জ্যাং তার পরিবার নিয়ে বাহিরে যেতে থাকে। এদিকে চইয়ের অ্যাসিস্ট্যান্ট কেফু একটা বন্দুক বের করে মিনকে শুট করে দেয়, যেটা দেখে জ্যাং আর বাকি সবাই তাকে বাঁচানোর জন্য আসতে চায়। কিন্তু তখনই আবার চই অনেক বেশি রাগান্বিত হয়ে তাদের দিকে গুলি ছুড়তে থাকে, ফলে না চাইতেও তাদেরকে বেরিয়ে যেতে হয়। অপরদিকে চইও দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি জ্যাং মন খারাপ করে একটা জায়গায় বসে আছে। মিনের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। সবাই এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে আমাদের আসলে ভুল ছিল, এখন আমাদের শক্ত হতে হবে। এই বলে তারা দুঃখ প্রকাশ করছিল। এদিকে জ্যাং তখন বলে ওঠে আমি চলে যাচ্ছি, আর ভালো লাগছে না এখানে। মায়া বলে তোমার মনের অবস্থা খারাপ, সেটা বুঝতে পারছি, কিন্তু দোষ আমাদের সবারই ছিল, তুমি আবারও চলে যেতে চাইছো কেন? এর উত্তরে জ্যাং অনেক বেশি রাগান্বিত হয়ে তার ক্ষোভ প্রকাশ করতে থাকে। সে তার বাবাকে আসলে পছন্দ করত না, কারণ সে মাতাল হয়ে ঘুরে বেড়াতো বলে তার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। সান এরপর বলতে থাকে আমিও মানছি যে আমার অনেক দোষ ছিল, কিন্তু এই পরিবারের বাকিদের তো কোনো দোষ নেই। আমি ভুল করেছি, তাই আমাকে শাস্তি দেয়া হোক। সবাই একসাথে কষ্টে থাকার কি দরকার? তুমিও বাড়ি ছেড়ে দিয়ে ভুল করেছো। আমরা প্রতিদিন অপেক্ষায় থাকতাম যে তুমিই ফিরে আসবে, কিন্তু বিগত 7 বছরে সেটা হয়নি। এই ক্ষেত্রে তোমারও ভুল আছে। তবে এসব কথায় জ্যাংয়ের মন গলে না। সে তার দাদার কোলে গিয়ে কান্না করতে থাকে। তার দাদা তাকে বলে তুমি বড় হয়েছো, সিদ্ধান্ত নেওয়ার মতো ব্রেন তোমার আছে। তুমি যদি মনে করো শহরে চলে গেলে ভালো থাকবে, তাহলে চলে যাও, আমরা তোমার জন্য সব সময় অপেক্ষা করতে থাকবো। জ্যাং তারপর বিদায় নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। সান, লিলি, মায়া আর কিম তাকে চলে যেতে দেখে কান্না করছিল। এরপর দেখানো হয় জ্যাং শহরে গিয়ে তার অ্যাপটাকে লঞ্চ করে ফেলেছে, আর অল্প কিছুদিনের মধ্যেই সেই অ্যাপটা পুরো শহরে ফেমাস হয়ে যায়। জ্যাং তার নিজস্ব কোম্পানি খুলে ফেলে। সব জায়গায় তাকে নিয়ে আলাপ আলোচনা হতে থাকে, কিন্তু এরপরেও জ্যাংয়ের মনে আনন্দ ছিল না। একদিন সে টিভি অন করলে দেখে সব পারিবারিক শো চলছে, তাই সে আরো বেশি ইমোশনাল হয়ে যায়। কিমের কথা আর তার বোনদের কথা মনে পড়তে থাকে। তাকে দুঃখী দেখতে পেয়ে তার কর্মচারীরা অফিস রুমে এসে গান গাইতে শুরু করে, কিন্তু তারা সেই গানটাই গাইছিল যেটা জ্যাং তার পরিবারের মন জয় করতে একদিন গিয়েছিল। এরপরেই হঠাৎ করে তার মনে পড়ে সবার ইচ্ছা পূরণ করলেও সানের ইচ্ছাটা সে পূরণ করে দিয়ে আসেনি। সান বলেছিল অন্য কোনো এক সময় তার ইচ্ছেটার কথা বলবে, কিন্তু সে কখনোই বলেনি। তাই জ্যাং অবশেষে সিদ্ধান্ত নেয় যে আজকেই সে বাড়ি ফিরে যাবে। সে যখন এই খুশির খবরটা তার বাবাকে বলবে, ঠিক তখনই পুলিশ চলে আসে আর তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। জ্যাং দেখে সবাই তার উপরে অনেক বেশি রাগান্বিত, কারণ সে হাইপে নামক অ্যাপ থেকে ডাটা লিক হয়েছে এবং সবার অ্যাকাউন্টের টাকা বর্তমানে শূন্য দেখাচ্ছে। জ্যাং থানায় গিয়ে দেখতে পায় তার বাড়িতে গিয়েও মানুষরা হামলা করেছে, কিন্তু এসব কিভাবে হয়েছে তা জ্যাং বলতেই পারে না। এরপর আমরা দেখি জ্যাং মন খারাপ করে জেলখানায় বসে রয়েছে, তার পরিবারের স্মৃতিগুলো মনে করছে। সে বুঝতে পারছিল পরিবারের লোকদের সাথে খারাপ আচরণ করে চলে আসাটা ঠিক হয়নি। তখনই আবার সেই জেলখানার দেয়াল ভেঙে লিলি আর বাকি সবাই চলে আসে। দুজন পুলিশ তাদের থামাতে আসলে লিলি তাদের বন্দুকগুলো নষ্ট করে ফেলে আর মায়া তাদেরকে ভয় দেখায়। এভাবেই তারা জ্যাংকে জেল থেকে উদ্ধার করে একটা পুরনো গ্যারাজে নিয়ে আসে। সেখানে জ্যাং তার দাদার সাথে আবারও দেখা করতে পেরে অনেক বেশি খুশি ছিল। ঠিক সেই মুহূর্তেই সব জায়গায় একটা লাইভ স্ট্রিমিং শুরু হয়, আর সেই লাইভে মিনকে দেখানো হচ্ছিল। সে তার সাথে করে অস্ত্রসহ বডিগার্ডদের নিয়ে এসেছিল। আসলে মিন সেদিন মারা যায়নি। সে ওই লাইভে চইকে হাজির করে এবং তাকে সব সত্য স্বীকার করে নিতে বলে। চই ভয়ে সবকিছু বলে দেয় যে 20 বছর আগে সে মিস্টার ববকে খুন করেছিল। এই শুনে মিন তাকে গুলি করে। এরপর সে শহরের সবাইকে বলে আমার বাবার মৃত্যুর জন্য তোমরাও দায়ী, কারণ আমার বাবা তোমাদের ভালোর জন্য সব চেষ্টা করেছে, অথচ তোমরা তাকে অবিশ্বাস করেছো। তাই সে আজ রাত 12টার সময়ে তাদের সব টাকা আতশবাজি দিয়ে পুড়িয়ে ফেলবে। এই লাইভটা তারাও মোবাইল ফোনে দেখতে পায় আর সিদ্ধান্ত নেয় মিনকে যে করেই হোক থামানো লাগবে। এরপর তারা সবাই মিলে গ্যারাজের পুরনো জিনিসপত্র ব্যবহার করে একটা গাড়ি তৈরি করে আর সেটা দিয়ে মিনকে থামানোর জন্য যেতে থাকে। অপরদিকে মিনের লোকেরা টাকাগুলোকে আতশবাজির সাথে রেখে দিচ্ছিল। একটু পরেই সব কিছুতে আগুন ধরিয়ে দেয়া হবে। ঠিক সেই মুহূর্তেই তারা তাদের গাড়ি নিয়ে ওই ছাদের উপরে ল্যান্ডিং করে আর সুপার হিরোদের মতো মিনের বাহিনীর সামনে দাঁড়িয়ে যায় তাকে থামানোর জন্য। তখনই রিভিল হয় চইয়ের অ্যাসিস্ট্যান্ট কেফু আসলে প্রথম থেকেই মিনের দলে ছিল। মিস্টার বব ছোট্ট মিনকে কেফুর কোলেই তুলে দিয়েছিল, আর এই কারণেই কেফু সেদিন নকল গুলি শুট করেছিল মিনের শরীরে।
তারপর মিন সবাইকে অর্ডার দেয় জ্যাংকে তার পরিবার সহ মেরে ফেলতে। এরপরেই শুরু হয় দুই গ্রুপের মধ্যে মারপিট। জ্যাংরা যেহেতু সুপার পাওয়ারের অধিকারী ছিল তাই তারা বেশ সহজেই গুন্ডা বাহিনীকে মারতে পারছিল। কিম আতশবাজির একটা শোডাউন করে সবাইকে আহত করে দেয়। মায়া, লিলি আর সান এরাও নিজেদের শক্তি কাজে লাগিয়ে শত্রুদের সাথে লড়াই করছিল, কিন্তু এক পর্যায়ে মিনের হাতে জ্যাং ধরা পড়ে যায়। এরপর দেখানো হয় সবাইকে বেঁধে ছাদের কিনারায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর একটু হলেই তারা সবাই পড়ে যাবে। এদিকে জ্যাংকে একটু দূরত্বে রাখা হয়েছিল যাতে তাদের কারোর সুপার পাওয়ার কাজ না করে। এরপর জ্যাং মিনকে বলতে থাকে, এই প্রতিশোধ নিয়ে কোনো লাভ হবে না, তোমার বাবা আর ফিরে আসবে না, আর যদি সে এসেও পড়ে তাহলেও সে তোমার এই কাজ দেখলে অনেক কষ্ট পাবে। কিন্তু মিনের কোনো ফিলিংসই নেই এখন, সে শুধু প্রতিশোধ নিতে চায়। এদিকে জ্যাং একটা আতশবাজিতে ভর করে তার পরিবারের কাছাকাছি যেতে থাকে, আর এতে বাকিদের শক্তি ফিরে আসে। জ্যাং যখন ছিটকে পড়ে যাচ্ছিল তখন লিলি তাকে ধরে ফেলে। এদিকে মিনের লোকজন বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে। লিলি একটা বিশাল অ্যান্টেনার সাহায্যে কোনো রকমে বুলেটগুলো আটকে রাখে। এদিকে জ্যাংয়ের অবস্থাও খারাপ ছিল, কিন্তু তার পরিবারটা একসাথে থাকায় সে একটা অন্যরকম শক্তি অনুভব করছিল। সান তখন বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমার ইচ্ছাটার কথা তোমাকে পরে জানাবো। জ্যাং তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আগেই বুঝে ফেলেছি, তোমার ইচ্ছে হলো এই পরিবারটা যেন সব সময় একসাথে থাকে। সে আরো বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোথাও যাব না তোমাদের ছেড়ে, পরিবারের গুরুত্ব আমি বুঝতে পেরেছি। তার এই কথা শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। এরপর তারা নিজেদের কোমরের সাথে দড়ি বেঁধে গুন্ডা বাহিনীদের সাথে ফাইট করতে শুরু করে। এবার তারা অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে একসাথে ফাইট করতে থাকায় শত্রুপক্ষের কেউ টিকতে পারে না। লিলি শেষমেশ মিনকেও ছোট্ট একটা আতশবাজি দিয়ে অজ্ঞান করে দেয়, আর বলে, আমি আগেই বলেছিলাম এই মেয়েটা ভালো না। এদিকে শহরের সবাই এই পুরো লড়াইয়ের দৃশ্যটা লাইভ স্ট্রিমিং এ দেখতে পায়, আর টাকাগুলো অক্ষত থাকায় সবাই অনেক বেশি আনন্দিত ছিল। তখনই আবার তুষারপাত শুরু হয়। লিলি এবং মায়া আনন্দে লাফাতে থাকে। তারপর জ্যাং সবাইকে জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে, এই ছিল আমার অদ্ভুত লাইফের গল্প। সেই রাতের পর সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। আমি পরিবারের সাথে বসবাস করতে শুরু করি। তাদের সবার কোনো না কোনো সুপার পাওয়ার ছিল, কিন্তু সব থেকে বড় সুপার পাওয়ার ছিল আমার কাছে, আর সেটা হচ্ছে এই সুন্দর পরিবারটা। এই মানুষগুলোই হচ্ছে আমার সুপার পাওয়ার।